সিয়াম আপনি মনে রাখবেন এখানে তো কারশফের মারুফ তোমার কফি শেষ শেষ হ্যাঁ ফিনিশ তাহলে তাহলে মানে চুপচাপ বসেন একটু কারশফের ফার্স্ট লটা কি কারশফের ফার্স্ট লটা আমরা ইনডাইরেক্টলি শিখে ফেলেছি সেটা কি সহজ ভাষা যদি বলি ভাই এই যে এইখানে যা কারেন্ট আসবে এই জাংশন থেকে অতটুকু কারেন্টে টোটাল বের হবে দেখেন এখানে I1 কত 0.16 কারেন্ট আসছে এখান থেকে 0.12 এখানে 0.04 টোটাল কত আমি কিন্তু ক্যালকুলেশনগুলো কিন্তু এগুলো আন্দাজে দেই নাই মানে আমি ক্যালকুলেট করে করেই দিয়েছি ওই যে তোমার কারণ এটা V12 ভোল্ট পাচ্ছে I = V/R প্রত্যেকটা ক্যালকুলেশন আমি হিসাব করে দিয়েছি তাহলে তারপরে ধরো এখন এটা কত 0.12 এখানে কত 0.04 অ্যাম্পিয়ার গেল এখান দিয়ে এই জাংশনে কারেন্টটা কি হয়েছে ডিভাইড করেছে আমরা তো জানি যে প্যারালাল সার্কিটে জাংশনে কারেন্ট ইদার ডিভাইড করে অথবা কি করে অ্যাডাপ্ট করে যেমন এইখানে এসে আমি কারেন্টের কনভেনশনাল ডিরেকশন চিন্তা করলে এখান থেকে ডিভাইড করেছে এখানে এসে কারেন্ট কি করেছে অ্যাডাপ্ট করেছে আর যদি ইলেকট্রনের ফ্লোতে কারেন্ট চিন্তা করি তাইলে ভাই এখানে যা ডিভাইড করেছে এখানে অ্যাডাপ্ট করেছে একই কথা ক্লিয়ার বিষয়টা তাহলে সেই ক্ষেত্রে দেখেন আমরা এই দিকে 0.12 0.04 মিলে 0.16 এর সমান এখানে অ্যাডাপ্ট করে 0.12 আবার কত 0.16 এর সমান এটাই হচ্ছে কারশফের ফার্স্ট লটা যেটা আমরা বলি কি দেখেন কি লিখেছি নরমালি total current coming into any point is equal to the total current coming out of that point কোন একটা জাংশনে বা কোন পয়েন্টে যত কারেন্ট আসবে তত কারেন্টই যাবে এর পেছনে রিজনটা কি এটা হচ্ছে চার্জের কনজারভেশন ল এর একটা রেজাল্ট কারণ কি দেখেন কোন গিভেন পয়েন্টে পার ইউনিট টাইম মানে যত কারেন্ট আসবে কারেন্ট মানে কি পার ইউনিট টাইম তো বলাই আছে রেট যেহেতু বলা কোন গিভেন টাইমে ওই পয়েন্টে যত চার্জ আসবে ওইখান থেকে তত চার্জ যাওয়াই লাগবে কারণ চার্জ তো কোনো পয়েন্টে বিল্ড আপ করবে না রাইট এখন যদি ধরো যে কারেন্ট আসছে তার থেকে বেশি কারেন্ট যাওয়া মানে কি যা চার্জ আসছিল তার থেকে পার সেকেন্ডে বেশি কারেন্ট যাচ্ছে মানে চার্জ ক্রিয়েটেড হচ্ছে আবার যেই কারেন্ট আসছে তার থেকে কম কারেন্ট যাওয়া মানে কি চার্জ ডিস্ট্রয়েড হচ্ছে তাহলে এটা তো হওয়া সম্ভব না তার মানে এইজন্য এটা বলা হচ্ছে কি যে কারশফের ফার্স্ট ল ইজ দ্য রেজাল্ট অফ কনজারভেশন অফ চার্জ ক্লিয়ার আচ্ছা এখন আসেন এটা একটু পশ ম্যানারে শিখি আমরা পশ ম্যানার যদি শিখি দেখেন the algebraic sum of the currents in any point is 0 আচ্ছা আপনি যদি এবার খেয়াল করেন আপনি যদি প্রথম স্টেটমেন্টটাকে অনুযায়ী ম্যাথ করেন তাহলে আপনি ফর্মুলাটা কিভাবে লিখবেন আর পরের স্টেটমেন্ট অনুযায়ী লিখলে আপনি তখন ফর্মুলাটা কিভাবে লিখবেন হিসাবটা দেখেন আমি যদি প্রথম স্টেটমেন্ট অনুযায়ী লিখি তাহলে খেয়াল করেন প্রথম স্টেটমেন্ট অনুযায়ী লিখলাম যেটা লিখব সেটা হচ্ছে দেখেন I1 হ্যাঁ I1 equals to কি I2 plus কি I3 I1 equals to কি I2 plus I3 দেখেন I1 কত 0.16 I2 কত 0.12 plus I3 কত 0.04 মিললো কিনা বলেন আবার যদি আমি এখান থেকে শুরু করি তাহলে আমি লিখতে পারি দেখেন I2 plus I3 কার সমান হবে I4 রাইট তাহলে সেখানে I2 কত 0. হচ্ছে 12 প্লাস I3 কত 0.04 বাই তাহলে টোটাল এখানে কত আসছে 0.16 তাহলে এটা কত আসছে দেখেন 0.16 মিলেছে একটু সময়ের জন্য সামনে এসে বসেন তাহলে আমার চেয়ারেই বসো আচ্ছা তাহলে এখন খেয়াল করে দেখেন আমি যদি প্রথম স্টেটমেন্ট অনুযায়ী ফর্মুলাটা লিখি তাহলে কি টোটাল কারেন্ট ইনটু এনি পয়েন্ট ইজ ইকুয়াল টু দ্য এখানে কারেন্টের ডিরেকশন কিছু ধরি নেই মানে যা আসছে এটা ইকুয়ালস টু কি যা টোটাল বের হচ্ছে তাহলে সেই হিসেবে দেখেন এই জাংশনে আমি চিন্তা করি তাহলে দেখেন I1 ইকুয়ালস টু কি হবে I2 প্লাস I3 রাইট তখন শুধু ভ্যালু বসিয়েছি কোনো ডিরেকশন কি কনসিডার করেছি না আবার দেখেন যখন আমি এখানে এইটাতে আবার এসে অ্যাড আপ করতে তখন I2 প্লাস I3 ইকুয়ালস টু डायरेक्टली কি I4 আপনারা পরীক্ষার সময় এই ফরম্যাটেই করবেন তবে অনেক সময় এমসিকিউ তোমাকে মনে করে যে তোমার স্কিল জাজ করার জন্য কিছু দিবে কারণ আমি যদি হচ্ছে সেকেন্ড স্টেটমেন্ট অনুযায়ী লিখতাম সেকেন্ড স্টেটমেন্টে কি লিখতাম দেখেন
সেকেন্ড স্টেটমেন্ট যে লিখলে এই যে এটা অনুযায়ী লিখলে কি লিখতাম দেখেন, এটা যে লিখলে লিখতাম এরকম দেখেন, সেটা হচ্ছে যে এই যে এই জাংশন দেখেন I1, ভালো করে দেখেন I1, আচ্ছা অন্য কালার ইউজ করি এখানে, হ্যাঁ according to this statement. Now এইটা যদি লিখি তাহলে আমি কি লিখবো, এই জাংশনে খেয়াল করেন আমি লিখবো হচ্ছে I1 plus I2 plus I3 equals to 0, or এটা আমি যদি লিখি তাহলে I2 plus I3 plus I4 equals to 0, কারণ কি যে algebraic sum of the current, sum of the current 0 মানে ডিরেকশন ম্যাটার করছে। তাহলে এখানে খেয়াল করেন এটা তখন কিভাবে লিখবো দেখেন, I1 ইনকামিং গুলো পজিটিভ, আউটগোইং গুলো নেগেটিভ। ইন কোন পয়েন্ট জাংশন ইনকামিং গুলো পজিটিভ, আউটগোইং গুলো কি, তাহলে আমি যদি এই জাংশন ধরি, এই জাংশন ধরি, এই যেখানে দেখেন এটা হচ্ছে এই যে জাংশন x, এটা হচ্ছে কি জাংশন y, এখানে দরকার এবার লিখে রাখো x এ আর এটা কিতে y তে, তাহলে এটা হচ্ছে কি x এ, তাহলে আপনি পরে তোলার সময় জিনিসটা বুঝবেন এটা কোথায় y তে। তাহলে এখন x এ আসছে কে 0.16, এই দেখেন 0.16 প্লাস I2 কি আসছে না বের হচ্ছে জাংশন থেকে, তার মানে হচ্ছে মাইনাস 0.12 প্লাস I3 বের হচ্ছে মাইনাস 0.04, দেখেন তো টোটাল 0 হলো কিনা। এখন সেই কোন যখন আপনি কারেন্টের ডিরেকশন সহ ধরবেন, এখন ডিরেকশন বলতে কি ভাই, কোন জাংশনে ইনকামিং গুলো পজিটিভ, আউটগোইং গুলো নেগেটিভ, তাহলে ইনকামিং কে I2 নাকি I1, I1 সেটা তো 0.16, এই 0.16 পজিটিভ, আমি স্যার আউটগোইং কে নেগেটিভ ধরেছি, ইনকামিং কে পজিটিভ, সেটাই তো ধরেছি, ইনকামিং কি তো পজিটিভ ধরেছি। এই জাংশনে যে কারেন্ট দিক দিয়ে আসছে ইনকামিং তো 0.16, এটা তো পজিটিভ ধরেছি। জাংশনের ভিতরে ঢোকার পর জাংশন তো আসলে কোনো দরজা না, আচ্ছা আচ্ছা, জাংশন তো কোনো স্পেস না, জাংশন একটা পয়েন্ট, কিন্তু এখানে লিখে যায় at any point, এটা একটা পয়েন্ট। বুঝতে পারছি। একটা জিনিস খেয়াল করো, একটা পাইপ দিয়ে ভাই, একটা পাইপ থেকে পুরো দুইটা পাইপ বের হলো, তো এই পাইপ দিয়ে যা পানি আসে দুইটা পাইপ দিয়ে টোটাল যা বের হচ্ছে সেটা কি ডিফারেন্ট নাকি সমান? সমান। তাহলে এখন আসেন আমি এবার এই y তে পয়েন্ট y তে ধরি, পয়েন্ট y তে ইনকামিং কে 0.12 প্লাস আর কে 0.04 প্লাস I4 তো আউটগোইং কত মাইনাস 0.16, টোটাল কত হবে 0ই হবে। এখন তুমি এই যে আমি জাংশন y দিতে ধরি, আসছে কে কে I2 আর I3, বের হচ্ছে কে এক্স্যাক্টলি বের হচ্ছে এটা নেগেটিভ, ক্লিয়ার। এখন ধরো কোন একটা এমসিকিউ তে বললো which of the following expression is correct, হ্যাঁ which of the following expression is correct। এখন তুমি কি করেছো, তোমার ধরো দেওয়া আছে I1 I2 I3, হ্যাঁ I1 কত I2 I3, আরেকটা জায়গায় দেওয়া আছে এরকম, ধরেন এখানে আমি দিলাম যে যেটার জন্য I1, হ্যাঁ I1 ইনকামিং, তাহলে আমি এটা কি ব্যাপারটা হচ্ছে এরকম যে I1 প্লাস মাইনাস অফ I2 প্লাস মাইনাস অফ I3, টোটাল কত 0, দেন আপনি পেয়েছেন কত I1 কি I2 প্লাস I3, এই যে এখন আপনি যদি I1 I2 বসানোর সময় মাইনাস সাইন বসিয়ে ফেলেন তাহলে আবার এখানে নতুন করে মাইনাস সাইন বসাবেন না, ক্লিয়ার বিষয়টা। মানে যেমন এখানে আমি I2 বসানোর সময় ডিরেকশনের সাথে মাইনাস দিয়ে দিয়েছি এখানে, তাহলে আমি আবার কি I2 বসানোর সময় কি আরেকবার নতুন করে এখানে আরেকবার মাইনাস বসাবো? যেমন আমরা যে যখন v স্কয়ার ইজ u স্কয়ার প্লাস টুয়াইস s লিখি, এখন আমি যদি মাইনাস টুয়াইস g লিখেই ফেলি তাহলে তো ওই যে g মাইনাস ধরে আগেই মাইনাস বসিয়ে ফেলেছি, তাহলে সেখানে আবার যদি g এর ভ্যালু আবার নতুন করে মাইনাস 9.81 বসান তাহলে তো ভ্যালু মনে করো হয়ে গেল, ক্লিয়ার। এই যে খুঁটিনাটি বিষয়গুলো, এখন ধরো কোন একটা ফর্মুলা এরকম বললো যে I1 = -I2 - I3, তাও ঠিক আছে,
যদি আমি এখন এই যে i1 + i2 এর ধরে এখানে যদি এখানে মাইনাস না বসিয়ে থাকে তাহলে i1 কি হবে i2 মাইনাস i3 কি মাইনাস সেরকম হতে পারে। যেমন এই যে এখান থেকে তোমার আবার এটা হতে পারে কি i1 কি মাইনাস i2 মাইনাস কি i3। এখন বলে উইচ অফ দ্য ফলোইং কারেক্ট এক্সপ্রেশন, এটা দেওয়া আছে, তোমার তো মাথা ঘুরাচ্ছে স্যার এটা তো জীবনে হবে না, কিন্তু আসলে তো এইটাই। কারণ এই ফর্মুলা থেকে i1 + i2 + i3 যদি 0 ধরি, অ্যালজেব্রিক সাম 0, তাহলে i1 কি -i2 -i3 তো হবে ওই পাশে গেলে। মাইনাসের হিসাবটা বুঝলাম না, নেগেটিভ গুলো প্রতি কাজের জন্য আউটপুট এই যে বাবা টোটাল সাম অফ দ্য টোটাল কারেন্ট তো 0, তাহলে i1 কি হচ্ছে -i2 + -i3 না, তাহলে ওই ওগুলা টোটাল অ্যাড আপ করলে তো টোটাল তো 0 হওয়া লাগবে। ওই নেগেটিভ গুলো কোনগুলোকে আমরা নেগেটিভ করতেছি? কোন একটা জাংশনে যেটা আসছে আসারটা যদি পজিটিভ ধরেন তাহলে বের হওয়ারটা নেগেটিভ। and pair y is the sense like self এর যাওয়া জাংশন থেকে আপনি জাংশনের জন্য রেফারেন্স পয়েন্ট, এই ধরো এটা আমি জাংশন, দেখো এটা জাংশন রেফারেন্স পয়েন্ট, তুমি আমার দিকে আসলে ধরো আমি এটা +2 মিটার ধরলাম, এখন ওই দিকে উল্টা দিকে যখন যাচ্ছেন নেগেটিভ, জাংশনটা রেফারেন্স পয়েন্ট। এই যে আপনি এখান থেকে x y জাংশন, তাহলে জাংশনের কোন একটা ডিরেকশন আছে হিয়ার দ্যাট ইজ পজিটিভ দ্যাট ইজ নেগেটিভ। এই বুঝতে পেরেছেন স্যার এখানে i1 + i2 + i3 = 0, এখানে যখন i2 i3 ভ্যালু বসাবো তখন নেগেটিভ সাইন আসবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমরা যখন নরমালি ক্যালকুলেট করার সময় আমরা সাইন করি, যেমন ধরো আচ্ছা তুমি যখন ওই যে স্ট্যাটিস্টিক্স হ্যাঁ ইউনিট 1 এ তুমি কি ধরেছো যে তোমার হচ্ছে রিঅ্যাকশন ফোর্স ইকুয়ালস টু ওয়েট ধরেছো, বা কম্পোনেন্ট অফ ভার্টিক্যাল কম্পোনেন্ট টেনশনের ভার্টিক্যাল ইকুয়ালস টু ওয়েট, বা টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্ট ইকুয়ালস টু ওয়েট নাকি টেনশনের ইকুয়ালস টু মাইনাস হবে। যদি আপার ডিরেকশন পজিটিভ এক্স্যাক্টলি, তাহলে আমরা সাম অফ কি করেছি r + w0, তাহলে r ইকুয়ালস টু কি -w, কিন্তু আমরা কি করেছি সিম্পলিফাই করার জন্য r ইকুয়ালস টু w লিখে কাজ করেছি। তো এখানে আমরা সেম করব i1 = i2 + i3 যে নরমাল কনসেপ্ট, এই যে নরমাল কনসেপ্ট ইউজ করে কাজ করব। কিন্তু এমসিকিউ তে তোমাকে তো ওই যে ফিজিক্স এমসিকিউ তে দিতে পারে যে এটা কারণ প্লাস এইটা 0, তাহলে ওইটা তো মাইনাস নেগেটিভ ডিরেকশনের জন্য, তখন এমসিকিউ তে তোমাকে মনে ভোগাতে পারে, এইজন্য ওইটার জন্য সাবধান থাকতে হবে। আর আমি ওই যে সিম্পল বা একদম কাশস ল তো আমি এটা দিয়ে বুঝিয়ে দিতে পারতাম, কিন্তু এটা দিয়ে ম্যাথ করতে পারবে ভাই, কিন্তু করতে পারবে না কি এমসিকিউ গুলো থেকে, কারণ এমসিকিউ তো স্টেটমেন্ট অনুযায়ী চাইতে পারে। ওকে আচ্ছা, তাহলে এবার দেখেন এই যে কাশরের ফার্স্ট ল বোঝাতে আমার একটা আলাদা সিম্পল মনে করছে কনসেপ্ট আছে, এই যে কি স্যার এটা জাংশন কি এটা না, হ্যাঁ এই জাংশনে সোজা কথা এই যে একবারে total current into equals to total current coming into equals to total current coming out। শেষ, শর্টকাট সোজা সিম্পল ক্যালকুলেট। এই পয়েন্টে সার্কিট কোন দিক দিয়ে এসে জোড়া লাগলে দেখার দরকার নাই, কারেন্টের ডিরেকশন দেওয়া আছে না, অ্যারো দেওয়া আছে না, তাহলে এখানে আসছে কে বলেন তো, আসছে এক i4 i1 বাস i1 প্লাস কি i4 বের হচ্ছে কি i3 i4 বাস, নরমাল কনসেপ্ট, আর ভুল হবে না। জি স্যার ওই অ্যালজেব্রিক সাম হ্যান তেন এগুলো কিন্তু, আর আপনি যদি বলেন আপনি বলেন ফকিরের মতো শিখবেন যে টোটাল কারেন্ট ইনটু ইকুয়ালস টু আউট, তাহলে গিয়ে মার খাবেন হচ্ছে ওই এক্সপ্লেনেশনে গিয়ে। এইজন্য আপনাকে ওই ফকিরের মতো এটাও জানতে হবে, ইভেন পস্টটাও জানতে হবে। ক্লিয়ার? এবার আসেন হচ্ছে সেকেন্ড ল। সেকেন্ড লর আরেকটা নাম হচ্ছে ভোল্টেজ রুল। ফার্স্ট লটা কি মানে কারেন্ট রুল, পরটা হচ্ছে ভোল্টেজ রুল। এটা আমরা যদি জানি ভাই, এই যে এখানে কি এই লুপের প্রত্যেকটা ব্রাঞ্চ কি করে সেম ভোল্টেজ রিসিভ করে, প্রত্যেকটা ব্রাঞ্চ কি করে তার একটা ব্রাঞ্চের ভোল্টেজ ইকুয়ালস টু কার সমান, সেলের ভোল্টেজের সমান বা এম এর সমান, রাইট? আবার যদি এখন এই ব্রাঞ্চ আলাদা ভাবে, এটা যদি 12 ভোল্ট হয়, এই ব্রাঞ্চ থেকে আলাদা ভাবে কি 12 ভোল্ট রিসিভ করছে না? হ্যাঁ করছে কিনা বলো। তাহলে আমি যদি এইভাবে চিন্তা করে দেখেন, এই যে এইটা তখন এই জন্য লিখি নাই, তাহলে এবার লিখি, তাহলে এটা কত পাচ্ছে 12 ভোল্ট, রাইট? এটা কত পাচ্ছে 4 ভোল্ট,
এটা কত পাচ্ছে 8 ভোল্ট, টোটাল কত হলো 12 ভোল্ট। তার মানে সিরিজে ভোল্টেজ শেয়ার হয়। এখন আপনি কি এই ভোল্টেজের সাথে এই ভোল্টেজ অ্যাড করতে পারবেন নাকি প্রত্যেকটা ব্রাঞ্চ আলাদা চিন্তা করতে হবে? প্রত্যেকটা ব্রাঞ্চ আলাদা চিন্তা করা মানে অসুবিধা না, প্রত্যেকটা ব্রাঞ্চ এক একটা লুপ তৈরি করে। দেখেন তো এই ব্রাঞ্চ মানে কি, এই যে এইটা একটা লুপ, এই ব্রাঞ্চ মানে কি দেখেন এই যে এটা আলাদা একটা লুপ, ওই লুপে কি এটা পড়ছে না, প্রত্যেকটা লুপে আলাদা ক্যালকুলেট করতে হবে। তো প্রত্যেকটা লুপে যদি মোর দেন 1 রেজিস্টার থাকতে পারে, তো তার মানে কি মোর দেন 1 তোমার পিডিস থাকতে পারে। তার মানে সোজা কথা কোন একটা লুপে, ক্লোজ লুপে, অবশ্যই ক্লোজ, আমি এখানে ওপেন করে দিলে এটা কিন্তু লুপ না, সুইচ ওপেন করতে লাগে ক্লোজ লুপ না, তাহলে কি লিখেছি দেখেন, the sum of PDs around the closed loop is equal to the EMF। আমরা জানি যে কোন একটা ক্লোজ লুপে যতগুলো পিডি আছে সবগুলোর সামেশন কার সমান, EMF এর সমান হবে। এই যে তার মানে কি সাম অফ এই যে পিডি মানে V প্লাস VD কার সমান, EMF এর সমান। আচ্ছা এটাকে আমরা কস আকারে বলে দিতে পারি, সেটা হচ্ছে কি the potential rise and falls around a closed loop is 0। এটা মানেটা কি, potential rise and falls around a closed loop is 0। জিনিসটা খেয়াল করো, এই যে যেখানে একটা লুপে চিন্তা কর, এখানে এই লুপের প্রথম ছোট লুপটা, এই লুপে এখানে পোটেনশিয়ালে 12 ভোল্ট মানে কি চার্জগুলোর পোটেনশিয়াল 0 থেকে বাড়তে বাড়তে 12 হয়েছে, রাইজ করেছে 12। হ্যাঁ এখানে দেখেন 12 থেকে কমতে কমতে আবার 0 তে গেছে, তার মানে 0 থেকে রাইজ করে আবার 0 তে গিয়েছে, এটা মিন করে। এখানে দেখেন এই যে সেলের ভিতরে আসার সময় চার্জগুলো এনার্জি গেইন করে, এনার্জি গেইন করা মানে পোটেনশিয়াল রাইজ করা। যে যত বেশি পজিটিভ সে তত হায়ার পোটেনশিয়াল। তাহলে এখানে পজিটিভ কি, এটা ছোটটা না বড়টা, বড়টা, যে যত বেশি পজিটিভ সে তত হায়ার পোটেনশিয়াল। ধরো এটা নেগেটিভ, এখান থেকে পজিটিভ যখন চার্জগুলো এই যে এখান থেকে যাওয়ার সময় তাদের পোটেনশিয়াল বেড়েছে, মানে এনার্জি বেড়েছে, এনার্জি বেরাম বাড়ানো কি পোটেনশিয়াল বেড়েছে, পোটেনশিয়াল বেড়ে 0 থেকে 12 হয়েছে। দেখেন এই যে 12 12 12 12 আছে, এখান থেকে যাওয়ার সময় কি 12 থেকে আবার কমে কততে আসছে, খরচ এনে 0 তে আসছে। এবার সেকেন্ড লুপটা চিন্তা করেন, এই যে 12 0 থেকে রাইজ করে 12, এরপর দেখেন এই যে 12 থেকে ফল করেছে 4 8, এখানে রিমেইনিং আছে কত 8, 8 থেকে আবার ফল করে 0 হয়েছে, তার মানে পোটেনশিয়াল রাইজ এন্ড ফলস কত হয়েছে 0। এবার এটা মানেই হচ্ছে সাম অফ দা পিড ইজ ইকুয়াল টু কি EMF। স্যার যদি তখন EMF তখন কি আমরা কোন একটা কম্পোনেন্টের দুই সেট কম্পোনেন্টের বলি বলে দুই এন্ডের EMF ই করে লেখা ক্রস কম্পোনেন্টের দুই EMF আর PD হয়। হ্যাঁ তাহলে আমরা EMF আর PD কি এক জিনিস? PD তো হচ্ছে কোন একটা কম্পোনেন্টে যতটুকু ভোল্টেজ খরচ হচ্ছে সেটা, যেমন এই যে এটা হচ্ছে PD 4 ভোল্ট, এটা হচ্ছে PD 8 ভোল্ট, the sum of the PD 4 plus 8 equals to কি, যে লুপের সাথে আছে সেই লুপের EMF এর 12 ভোল্ট। তাহলে আমি EMF পুরো সার্কিটটা ক্যালকুলেট করি। EMF হচ্ছে সেলের, হ্যাঁ সেটা সার্কিটের তো EMF না, EMF হচ্ছে সেলের। মানে সবগুলা কম্পোনেন্টের সবগুলা কম্পোনেন্ট না, EMF ক্যালকুলেট করি না আমরা ভাই। কম্পোনেন্টের EMF কেন হবে? EMF কম্পোনেন্ট কি পাওয়ার সাপ্লাই না, ওইখানে তো কারেন্ট ফ্লো করতেছে না, এটা কি পাওয়ার সাপ্লাই? সেটা তাদের জন্য আবার EMF তো সেল থেকে আসে, তাদের আপনি PD বলতে পারেন, মানে ভোল্টেজকে দুই ভাগে ভাগ করা যায়, EMF এন্ড PD। সেলের ভোল্টেজটা হচ্ছে EMF, ভোল্টেজ অফ দা সেল, ভোল্টেজ অ্যাক্রস দা সেল বলি না, ভোল্টেজ অফ দা সেল মানে হচ্ছে EMF অফ দা সেল, ইলেকট্রোমোটিভ ফোর্স। ভোল্টেজ অফ দা সেল মানে EMF অফ দা সেল, আর ভোল্টেজ অ্যাক্রস আ কম্পোনেন্ট মানে PD অ্যাক্রস আ কম্পোনেন্ট। আচ্ছা এখান থেকে তুই সেলের EMF টা এনার্জিটা তোর বড় করে পোটেনশিয়াল ডিফারেন্স বড় কেন হলো? সেল থেকে যে এনার্জি ওটা তো খরচ হলো এই কম্পোনেন্টে, মানে ওইটাই বললাম, ওইটার EMF এর কারণে তো কারেন্ট ফ্লো করতেছে। তা কারেন্ট ফ্লো করার জন্য তো কোন কম্পোনেন্টের অ্যাক্রসে অ্যাপ্লাই করা দরকার ছিল কি পোটেনশিয়াল ডিফারেন্স। এই কাজটাতে সেলের ওই EMF টা ওই ভোল্টেজটা যেখানে পোটেনশিয়াল ডিফারেন্স হিসেবে খরচ হচ্ছে। আপনি EMF PD ক্লাস মিস করেছেন? না স্যার ছিল মনে নেই, সাথে সাথে না পড়লে এই তো দেখো, মানে ইলেকট্রিসিটি তো পুরো ইন্টারলিংক, একটা জায়গা আরেকটা, একটা জায়গা আরেকটা আসবে। পুরো ইলেকট্রিসিটি এজ আ হোল হচ্ছে একটা সাবজেক্ট ধরতে, একটা টপিক ধরতে হবে, নাহলে মানে তুমি আটকাবে। এটা ধরো সাপোজ মনে করছে এই মেকানিক্স আর ইলেকট্রিসিটি বিষয়টা না, মেকানিক্সে তুমি ধরো মনে করো হচ্ছে মেকানিক্স পারো না তো মেকানিক্স আটকাবে, ইলেকট্রিসিটি মানে সব একসাথে। আচ্ছা স্যার আমার কোশ্চেন ছিল হচ্ছে আমরা ভোল্টেজ রুল যখন করতেছি আমরা কি টার্মিনাল থেকে ধরতেছি নাকি আমরা ভোল্টেজের ইন্টারনাল রেজিস্ট্যান্স? আচ্ছা এখন তুমি যদি সেলের ইন্টারনালে ভালো কোশ্চেন করেছো, যদি সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স ধর এখানে আছে, তাহলে এখানে কি আপনি 12 ভোল্ট পেতেন নাকি তাহলে 11 ভোল্ট পেতেন?
11 ভোল্ট তখন যে 11 প্লাস সেলের ইন্টারনেসেন্স একই লুপের মধ্যে তো সেলটারও পড়ছে, তাহলে 11 প্লাস 1 12। এটা কোন লুপে বিলং করে? প্রত্যেকটা লুপের জন্যই তো, কারণ সেলের জন্য সেল যেই লুপে আছে, ধরো এখন ইন্টার রেজিস্ট্যান্স থাকতো, এখানে থাকতো না, হ্যাঁ সিরিজ থাকতো, তাহলে এটা তো লুপ 1 এও আলাদা করে পড়ছে, লুপ 2 তেও তো পড়ছে, লুপ 1 লুপ 2 তো আইডেন্টিক্যাল, মানে সরি মানে নন আইডেন্টিক্যাল রুট, এটা রুটই আলাদা। মানে দুইটা আলাদা আলাদা রুটের জন্য কি আমার রেজিস্ট্যান্স দুইটা আলাদা আলাদা করে করতে হবে? ধরো হ্যাঁ আলাদা, ধরো एग्जांपल দিয়ে বললে তাহলে বুঝবেন। ধরো ইন্টারনাল রেজিস্ট্যান্স এখানে 2 ভোল্ট খরচ হচ্ছে, হ্যাঁ কত ভোল্ট? 2 ভোল্ট বা ধরো 3 ভোল্ট খরচ হচ্ছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স কত? 3 ভোল্ট। 3 ভোল্ট। তখন আপনি টার্মিনাল বিডি কত পেতেন? 3 ভোল্ট পেতেন নাকি 9 ভোল্ট? 9 ভোল্ট। তার মানে এইটার 1% 9 পেতেন। হ্যাঁ এখানে দেখেন এই যে এই 9 এর সাথে সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স কি একই লুপে নাকি অন্য কোনো লুপে? একই লুপ তাহলে 9 প্লাস 3 12 ইএমএফ এর সমান হয়েছে। হইছে। আবার আসেন, তখন এখানে 3 এখানে ধরো 6, হ্যাঁ তাহলে টার্মিনাল বিডি এটা এই লুপের জন্য আলাদা কত? 9 হলো। হ্যাঁ এই দেখেন এই যে আসছে, তখন এটা তো আলাদা বাদ, আমি তো সেকেন্ড লুপ চিন্তা করছি, 3 প্লাস 9 প্লাস আবার 3 12। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার আসেন হচ্ছে পোটেনশিয়াল ডিভাইডার সার্কিট। পোটেনশিয়াল ডিভাইডার সার্কিটের কথা আমি যদি বলি, দেখেন এটা হচ্ছে কি পোটেনশিয়ালটা ডিভাইড করে, সোজা কথা। আমরা এই কারশফস ল এইগুলো, ও আর কারশফস ল দ্য রেজাল্ট অফ কনজাম্পশন অফ এনার্জি। কেন? কারণ কি ভোল্টেজ মানে তো এনার্জি পার কুলম্ব চার্জ, তো চার্জগুলো যে এনার্জি নিয়ে আসছে তার থেকে বেশি এনার্জি খরচ করা মানে কি বুঝাবে? এনার্জি ক্রিয়েট হয়েছে। হ্যাঁ আর যদি তার থেকে পার্টিকুলার সামেশন ইএমএফ সমান না হয়, তার মানে এনার্জি কই গেল? তাইলে কম মানে এনার্জি কি হয়ে গেছে? ডেস্ট্রয় হয়েছে। এনার্জি তো অন্য কিছুতে ট্রান্সফার হচ্ছে না, এনার্জি তো এনার্জিই থাকবে। তার মানে এটা হচ্ছে সেকেন্ড লটা হচ্ছে কি কনজারভেশন অফ এনার্জির একটা রেজাল্ট। আচ্ছা, এবার পোটেনশিয়াল ডিভাইডার। পোটেনশিয়াল ডিভাইডার সার্কিটে পোটেনশিয়ালকে ডিভাইড করে দেয়। যেমন মনে করো হচ্ছে তোমার কোনো একটা সব কম্পোনেন্ট তুমি প্লাগ ইন করছো 230 ভোল্ট, তোমার ফোনের ব্যাটারি ভোল্টেজ কত? 3.7 ভোল্ট। কত? 3.3। প্লাগ ইন তো করছো 230 ভোল্টের সাথে, তাহলে ও কি 230 ভোল্ট পাচ্ছে? না। তাহলে আবার মনে অন্য কোনো একটা কম্পোনেন্ট আছে, মনে করো হচ্ছে সেটা মনে করো 50 ভোল্টে চলে, প্লাগ ইন করছে 230 ভোল্টের সাথে। এখন প্রত্যেকটা আলাদা আলাদা কম্পোনেন্ট যদি আলাদা আলাদা পাওয়ার সাপ্লাই বানানো সম্ভব? ইম্পসিবল। তো সবকিছু কেন প্লাগ ইন তো করে অলমোস্ট সেম ভোল্টেজের সাথে। তো এই জন্য পোটেনশিয়ালকে ভাগ করে দিতে হবে। ধরো মনে করো তোমার কম্পোনেন্টের দরকার হচ্ছে, সাপোজ ধরো তোমার কাছে শুধু পাওয়ার সাপ্লাই আছে 12 ভোল্ট। কত? এই যে মনে করো হচ্ছে এই যে ধরো 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই আছে। কত আছে? 12 ভোল্ট। এখন তোমার কম্পোনেন্টের দরকার হচ্ছে 6 ভোল্ট। তাহলে আমাকে কি করতে হবে? 6 ভোল্ট রেখে, মানে কম্পোনেন্ট যেন শুধু 6 ভোল্ট পায়, এই জন্য অন্য কিছু কম্পোনেন্টের সাথে সিরিজে কম্বাইন করলে, আমি অনেকটা রেজিস্টর দিয়ে কম্বাইন করি, যদি সেটা 6 ভোল্ট ইউজ করে ফেলতে পারে, তাহলে আমার কম্পোনেন্ট কত পাচ্ছে? 6 ভোল্ট। মনে করো এটা হচ্ছে আমার সেই R2টা আমার ডিজায়ার্ড কম্পোনেন্ট, আমার কম্পোনেন্ট, তার দরকার মনে করো সাপোজ 8 ভোল্ট। কত দরকার? 8 ভোল্ট। তাহলে 8 ভোল্ট হলে আমাকে কি করতে হবে? ফিল্টার করতে হবে, রাইট? যে 4 ভোল্ট যেন 12 ভোল্ট ধরো, তাহলে আমার 4 ভোল্ট রেখে তারপর 8 ভোল্ট সাপ্লাই দিতে হবে। তাহলে এখন আমি ধরো এটা যে রেজিস্ট্যান্স থাকবে, তাহলে আমরা জানি সিরিজের রেজিস্ট্যান্সের রেশিও অনুযায়ী ভোল্টেজ কি হয়? শেয়ার্ড হয়। ধরো এটা যে 100 ওহম হয়, তাহলে আমাকে কি করতে হবে? তার সাথে সিরিজের একটা 50 ওহম রেজিস্টার দিই, তাহলে V1 V2 কত? 1:2 এর সাথে শেয়ার্ড হবে। তাহলে আমি এখানে কত পাচ্ছি? 8 ভোল্ট পাচ্ছি। আচ্ছা, রেজিস্ট্যান্স ওয়্যার ইউজ করব না? কোনটা? আমরা যদি রেজিস্টার এক না করে রেজিস্ট্যান্স ওয়্যার ইউজ একই তো রেজিস্টরই, মানে তুমি যে রেজিস্টার বলছো রেজিস্ট্যান্স ওয়্যার দিয়ে বা কোনো কিছু ওইভাবে বানানো হয়। তাহলে এখন আসেন যদি মনে করো, তাহলে এখন আমার যদি এখন মনে করো আমার কম্পোনেন্টের রেজিস্ট্যান্স 100 ওহম, ধরো এখন আমার দরকার হচ্ছে 6 ভোল্ট, তাহলে আমি কি করব? 1:1 এ শুধু ভাঙতে হবে, ডিভাইড করতে হবে। তাহলে এখানে 100 ওহম হলে তখন এখানে 50 ওহমের রেজিস্টর লাগালে হবে নাকি 100 ওহমের? এটা আচ্ছা। আর যদি আমি এখানে ভ্যারিয়েবল রেজিস্টার রাখি, তাহলে আমি সেটা তো পোটেনশিয়াল মিটারের মতো কাজ হয়ে যাচ্ছে, কারণ আমি তখন ইচ্ছা মতো ভাবে আমি মনে করছি ভাঙতে পারি। একই কথা। আর যদি আমি এখানে একটা ভ্যারিয়েবল রেজিস্টার দেই, ধরো ভ্যারিয়েবল রেজিস্টার, এটাকে যদি আমি 0 করে দিব, খেয়াল করে এটা 0 করে দিব, মানে ও বলছে যদি আমি এখানে R1 এর একটা ভ্যারিয়েবল রেজিস্টার দিই, তাহলে R2 টা আমার কম্পোনেন্ট, এখানে আমি ভ্যারিয়েবল রেজিস্টার দিই, তাহলে আমি যদি এখানে রেজিস্ট্যান্স 0 করি, তাহলে পুরো 12 কে পাচ্ছে R2 একা। এটা রেজিস্ট্যান্স বাড়িয়ে 50 করলাম, তো এটা 100 ফিক্স, এটা তো চেঞ্জ হচ্ছে না। তাহলে 1:2, এখানে আপনি পাচ্ছেন কত? 8 ভোল্ট। এর রেজিস্ট্যান্স বাড়িয়ে মনে করেন করলেন হচ্ছে আপনি 100, তাহলে কত? 1:1, তখন আপনি পাচ্ছেন কত? 6। এর রেজিস্ট্যান্স বাড়িয়ে আপনি করলেন ধরেন 200, তাহলে 2:1, এর 1% ভোল্টেজ কত হয়ে গেল? 4। আপনি এভাবে ভ্যারি করাতে পারেন, মানে ক্লিয়ার বিষয়টা? তাহলে এখন আমার এই যে ডাইরেক্ট ফর্মুলা কি, আপনি যদি এইখানে এর একটা আউটপুট চান, তো আসলে আমাদের পোটেনশিয়াল ডিভাইডার সার্কিটটা কি আসলে?
পোটেনশিয়াল ডিভাইডার সার্কিটটা হচ্ছে বেসিক্যালি দুইটা রেজিস্টর দিয়ে একটা কম্বিনেশন বানানো থাকে এরকম। এখন আমার ধরো দরকার আমার হচ্ছে 4 ভোল্ট, কি দরকার 4 ভোল্ট। 4 ভোল্ট দরকার থাকলে মনে করো একটা মনে করো হচ্ছে ডাইরেক্ট রেজিস্টর, একটা মনে করো সাপোজ 10 আর একটা 20, তাহলে 10 আর 20 হলে এটার একটা হচ্ছে 4, এটার একটা হচ্ছে কত 8, বা 50 100 এ বসাই, ওইভাবেই কম্বিনেশন বসাই, তাহলে এখানে কত হবে তোমার হচ্ছে 4, এখানে কি 8। তারপরে আমি কি করছি, আমার এক কম্পোনেন্টটা এই যে ওই পার্টিকুলার 4 লাগলে এটার অ্যাক্রসে কানেক্ট করা আছে, বা 8 লাগলে এটার অ্যাক্রসে কানেক্ট করা আছে, মানে এটা অলরেডি ভিতরে রেজিস্টার দিয়ে ডিভাইড করে দাও। তুমি যে তোমার চার্জার বা যে প্লাগ ইন করছো সেখানে রেজিস্টার দিয়ে এটা অলরেডি ডিভাইড করে দাও। কিভাবে বুঝবো যে আমার কোন ভোল্টেজটা? তোমার কোম্পানি যখন কোনো একটা কম্পোনেন্ট রিসার্চ করে বানাচ্ছে তখন তার জন্য ওই সার্কিট অপারেট করার জন্য যেটা তোমার হচ্ছে অ্যাকচুয়াল কারেন্ট অ্যাকচুয়াল ভোল্টেজ দরকার, ওই হিসেব অনুযায়ী কারেন্ট এবং ভোল্টেজ হিসেব অনুযায়ী সেটা কি তোমার হচ্ছে 10-20 করবে নাকি 50-100 করবে, শুধু ভোল্টেজ না কারেন্টটাও হিসেব করা হয়, যে ওই অনুযায়ী মনে করছে তারা ডিজাইন করে দেয়, ওই রেজিস্টারগুলো তারা বসিয়ে দেয়, তোমাকে আর আলাদা করে চিন্তা করতে হয় না। এই জন্য স্যার রেজিস্টারটা যদি নষ্ট হয়ে যায় তখন রিপ্লেস করতে হবে। রেজিস্টার সাধারণত নষ্ট হয় না, সার্কিট খুলে তুলে যায় তখন সেক্ষেত্রে মনে করে আলাদা বিষয়। আচ্ছা তাহলে এখন দেখেন আপনি যদি তাহলে এইটার অ্যাক্রসে বসান V2 ডাইরেক্ট ফর্মুলা কি, V2 কি R2/R1 + R2, ডাইরেক্ট গুলো জানতে হবে। আবার V1 আমি এই যে ডেরিভেশন সহ কিন্তু দেখিয়েছি। এখন ধরো এটা ডেরিভেশন পরীক্ষায় আসে কিন্তু শো দ্যাট এটা এটা, তাহলে আমরা জানি কি এটার অ্যাক্রসে V1 অ্যাক্রসে V2, তাহলে আবার এটা কারেন্ট তো সেম I1 কি I2 I, তাহলে কারশফস ল থেকে আমরা জানি কি এই যে সাম অফ দা PD কার সমান EMF এর সমান, তাহলে V1 + V2 কি হবে V ইনপুট, তাহলে V1 মানে কি I1 R1, V2 মানে কি I2 R2, I1 I2 সেম I কম্পোনেন্ট R1 + R2, I কে সাবজেক্ট করে। এখন তোমার যদি সাপোজ I এটা করার পর তোমার যদি লাগে I তো এটার জন্য I, তোমার যদি মনে করো সাপোজ V2 বের করা দরকার পড়ে, তাহলে মানে V1 বের করা দরকার পড়ে ডাইরেক্টলি, না I এর জায়গায় আপনি কি বসাবেন V1/R1, তাহলে V1 কে সাবজেক্ট করো হয়ে গেল। তাহলে নিচে তো আর যদি তোমার এখান থেকে কি হবে V2 দরকার পড়ে, I এর জায়গায় V2/R2, তাহলে সোজা জিনিস হচ্ছে কি দেখেন আপনি V1 বের করছেন তাহলে উপরে R1 যাচ্ছে, V2 বের করছেন উপরে R2 যাচ্ছে, কিন্তু বাকি সব কি কমন। তো ফর্মুলাগুলো ইনস্ট্যান্ট জানতে হবে, ডিরাইভ করা শিখতে হবে। ওকে আচ্ছা যেমন এখানে আমি দেখেন ডাইরেক্ট ফর্মুলা দিচ্ছি, যেটা এই এখন এটা পোটেনশিয়াল ডিভাইডার সার্কিট, আমি যদি এখানে মনে করো হচ্ছে কোনো কিছু কানেক্ট করি তাহলে এটার অ্যাক্রসে যা আমাদের প্যারালালি ভোল্টেজ কি থাকে সেম, এটা হচ্ছে পোটেনশিয়াল ডিভাইডারটা। তা আমরা কি করি, আমরা এইভাবে কানেক্ট করি, এটা কানেক্ট করার এটার অ্যাক্রসে যা V2 যেটা হবে বা সেটা V আউটপুট, ওটা আমি আউটপুট ভোল্টেজ হিসেবে পাচ্ছি এটার জন্য। আর এখানে V নিয়ে যায় এটা মনে করো নাই, তাহলে এখানে V1 V2 এটা ভাগ হচ্ছে, তাহলে এখন আমি যদি এখানে কোনো একটা সুইচ বা কোনো কিছু কানেক্ট করি তাহলে সে কি পাবে বলেন তো, এটার অ্যাক্রসে যা ভোল্টেজ সেটাই পাচ্ছে আউটপুট হিসেবে, তাহলে V2 টা কি V আউট হিসেবে পাচ্ছে। তা আমরা জাস্ট এটার সাথে এইভাবে আউটপুট ভোল্টেজ যেটা আমার দরকার, মানে যে আমার যে কম্পোনেন্ট আমি ধরো সাপোজ আমি একটা পিসি কানেক্ট 50 ভোল্ট দরকার, তাহলে আমি কি করব এই যেটা 50 থাকে এটা অ্যাক্রসে কানেক্ট করা মানে আমিও কি পাচ্ছি 50 পাচ্ছি। ক্লিয়ার? তাহলে এখানে দেখেন তাহলে V আউট ডাইরেক্ট ফর্মুলা কি হবে, এটা তো যেটা R2 আছে কি পাচ্ছি R2 ডিভাইড বাই কি, কারণ V আউটটাকে এই যে V আউটটাকে এই যে এইটা রেজিস্টার ডিভাইড বাই টোটাল রেজিস্ট্যান্স ইনটু হচ্ছে কি এই যে EMF বা V ইনপুট, এই যে জাস্ট এই এটা দেখেন জাস্ট এখানে V2 এর জায়গায় V আউট লিখেছি আমি, আর এই যে V ইনপুটের জায়গায় কি লিখেছি EMF। স্যার এর পারপাসটা কি? আচ্ছা V2 কিভাবে V আউট, এখানে ভোল্টেজ কিভাবে শেয়ার হচ্ছে, সিরিজে শেয়ার হচ্ছে না, আচ্ছা প্যারালালে কি ভোল্টেজ শেয়ার হয়, তাহলে ধরো এইটা মনে করো 4 ভোল্ট এটা 8 ভোল্ট পাচ্ছে, তাহলে আমি এইটার অ্যাক্রসে ভোল্টমিটার কানেক্ট করি কত রিড করবে, এটা 4 ভোল্ট মনে করো এটা রেজিস্ট্যান্স 10 এটা 20, তাহলে এখানে এটা তো EMF 12 ভোল্ট, এটা 4 ভোল্ট এটার অ্যাক্রসে 12 ভোল্ট, তাহলে এখন এটার অ্যাক্রসে ভোল্টমিটার কানেক্ট করলে কত ভোল্ট রিড করবে 4, এটা অ্যাক্রসে কানেক্ট করলে কত করবে 8, তাহলে এখন আমি এটার অ্যাক্রসে ভোল্টমিটার কানেক্ট না করে অন্য কোনো কম্পোনেন্ট আমার যেটা দরকার চালানো সেটাকে প্যারালালি কানেক্ট করি, তাহলে প্যারালালি কি ভোল্টেজ শেয়ার হবে নাকি এখানে এটা যা এটা এখানে তাই পাবে 8 পাবে, সেটাই V আউট ধরেছে। এগুলা করতে হবে প্রচুর মনে করা হচ্ছে, এটাই তো আমি যে V আউট বের করে ডাইরেক্ট ফর্মুলা আমরা ক্যালকুলেট করে ফেলবো। এবার আসেন পোটেনশিওমিটার, সিম্পলি পোটেনশিয়াল ডিভাইডারের কনসেপ্ট। কি স্যার পোটেনশিওমিটার জিনিসটা বলছি, পোটেনশিয়াল ডিভাইডার যে কাজ করে পোটেনশিওমিটারের সেম কাজ। এখন পোটেনশিয়াল ডিভাইডারের লিমিটেশনটা কি,
এখানে রেজিস্ট্যান্স গুলো বসানো আছে ফিক্সড, ধরো এখানে ফিক্সড রেশিওতে ভাঙছে সে বা ভোল্টেজটাকে ডিভাইড করছে। ধরো এটা মনে করো R1 R2 যা দেওয়া আছে, ধরো এটা 50 এটা 100, তার মানে তো 1:2 রেশিওতে ভাঙা। কারণ আমার এখন মনে পড়লো যে যেটা বলছে ভ্যারিয়েবল হিসেবে দিতাম যেরকম, তাহলে আমি যদি এখন মনে করি আমার ধরো সাপোজ এটা 8 ভোল্টের জায়গায় আমার কম দরকার 4 ভোল্ট দরকার, তাহলে আমার কি করতে হবে? আবার রেজিস্টর খুলে চেঞ্জ করতে হতো, রাইট? বা রেজিস্ট্যান্স অল্টার করতে হতো। এত সব ঝামেলা না করে আমরা জাস্ট একটা ডাইরেক্ট রেজিস্ট্যান্স ওয়্যার দিয়ে কাজ করে ফেলতে পারি। এখানে আমরা এই ফর্মুলাটা দেখেন, আমরা জানি কি যে রেজিস্ট্যান্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু কি লেন্থ, যদি ক্রস সেকশনাল এরিয়া কি থাকে কনস্ট্যান্ট থাকে, ম্যাক্সিমাম যদি কনস্ট্যান্ট থাকে, রাইট? হ্যাঁ। তো ভাই এখন এই পুরোটাই একটা ওয়্যার, তো রেজিস্ট্যান্স যদি লেন্থের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল হয়, ধর এটা 12 ভোল্ট, এই পুরো লেন্থের রেজিস্ট্যান্সের যা আছে পুরো লেন্থে কত ভোল্ট খরচ হচ্ছে? 12। এখন আমি ধরো মনে করি একটা মাঝখানে এই যে একটা পয়েন্ট এখানে ধরলাম ভোল্টমিটার, এই যে এই মাথায়, আরেকটা ধর ঠিক মাঝামাঝি ধরলাম, তো মাঝামাঝি ধরি, তাহলে হাফ অফ দা লেন্থের রেজিস্ট্যান্স কত হলো? পুরোটার হাফ। তাহলে ভোল্টেজ এখানে কি পুরো 12 নাকি হাফ হবে? 6 ভোল্ট। 6 ভোল্ট। তাহলে এখন এইটা হচ্ছে কি, এটা একটা ফিক্সড আর একটা স্লাইডিং কন্টাক্ট। এই দেখেন এই যে অ্যাডজাস্টেবল কন্টাক্ট, আমি যদি এটাকে ঠিক এইখানে দিতাম তাহলে কি আমি কোনো রেজিস্ট্যান্স পাচ্ছি নাকি জিরো রেজিস্ট্যান্স পাচ্ছি? জিরো। তার মানে ভোল্টেজ এই যে ভি আউট 0। এবার এটা মাঝামাঝি এটাকে এরকম ঘষা এরকম স্লাইড করে যদি মাঝখানে নিয়ে আসলাম তাহলে কি অর্ধেকে একটা হচ্ছে ফিক্সড এন্ড, এই যে ফিক্সড জাংশন, হ্যাঁ, আর আরেকটা হচ্ছে যেটাকে স্লাইডিং, যেটা যদি এটাকে আমি স্লাইড করে এইখানে বসাই তাহলে কি আমি এটা কি কোনো রেজিস্ট্যান্স আছে নাকি জিরো রিড করবে? জিরো। এবার ধর এটাকে যদি মাঝখানে এই যে মাঝখানে নিয়ে আসি তাহলে সে কত রিড করবে? 6। জিরো রেজিস্ট্যান্স থেকে ভোল্টেজ রিড করবে, জিরো রেজিস্ট্যান্স থাকলে ভোল্টেজ রিড করবে না? হ্যাঁ, তাহলে ভোল্টেজ তো কত রিড করবে? 12 রিড করবে। কেন বাবা? 12 তো পুরোটার মধ্যে খরচ হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, তাহলে এটার অর্ধেকে খরচ হচ্ছে কত? 6। তাহলে আমি যদি কন্টাক্টটা মাঝখানে নেই তাহলে এই অর্ধেকে কত খরচ হচ্ছে সেটা না পাচ্ছেন আপনি। এখন আপনি যদি এটাকে 2/3 ডিসটেন্সে নেন তাহলে ভোল্টেজ 2/3 খরচ হচ্ছে, তাহলে আপনি ভি আউট 2/3 পাচ্ছেন। তাহলে এটাই হচ্ছে পোটেনশিওমিটার। এখানে যে এই আউটপুট সার্কিট এখানে যে এক আউটপুট সার্কিটে একটা আর একটা পোটেনশিওমিটার যে এইভাবে স্লাইড মানে ঘুরাই, যে ঘুরালো মনে করছে তাহলে যে এটা অ্যাক্রস এটা গা বরাবর, এটা পুরো 1 মিটার লম্বা একটা রেজিস্ট্যান্স স্কয়ার। হ্যাঁ, এটাকে পেঁচিয়ে কয়েল করা 1 মিটার লম্বা, তাহলে এটাকে স্লাইড করে চিন্তা করেন আপনি পোটেনশিয়ালটাকে কত সুন্দর মতো যা ইচ্ছা তাই ভ্যালুতে আপনি ভাঙতে পারেন। লেন্থ ভ্যারি করে স্যার, যেখানে তোমার হচ্ছে মানে ভোল্টেজটা তোমার হচ্ছে গ্র্যাজুয়ালি চেঞ্জ করা লাগে, পিডিটা গ্র্যাজুয়ালি যদি কোথাও চেঞ্জ করা লাগে তাহলে আমরা সেখানে পোটেনশিওমিটার ইউজ করতে পারি। অফ কোর্স। কেন? কারণ কারেন্ট কনস্ট্যান্ট, সো V is directly proportional Left, to R. left. স্যার প্রশ্ন হচ্ছে পোটেনশিওমিটার কি? পোটেনশিওমিটারটা হচ্ছে যে একটা পোটেনশিয়াল ডিভাইডার, একটা লম্বা ওয়্যার, এটাকে পেয়েছি ছোট জায়গার মধ্যে 1 মিটার প্রায় 1 মিটার লম্বা রেজিস্ট্যান্স ওয়্যার। রেগুলেটর মানে সার্কিটের নামে পোটেনশিওমিটার। হ্যাঁ, এটা কাজ কি স্যার? পোটেনশিয়ালটাকে ডিভাইড করছে। রেগুলেটর ওই তোমার যখন যা ভোল্টেজ দরকার, পিডি দরকার, সেটা তুমি নিতে পারছো। এই যে আমার যখন মনে করো ফর এক্সাম্পল ধরো আমার কোনো ভোল্টেজ দরকার নাই, এটা এখানে আমার ধরো মনে করো সাপোজ 4 ভোল্ট দরকার, তাহলে এটা যে 1/4 মানে 1/3 মানে আমার 6 ভোল্ট দরকার, এটাকে আমি আরো এখানে সরালাম তাহলে আমি 6 ভোল্ট পেলাম। আমার পুরো 12 ভোল্ট দরকার লাগে তাহলে এটাকে এখানে আনলাম আরেকটা এন্ডে, তাহলে পুরোটা R1 + R2 পুরোটা টোটাল পাচ্ছি। ঠিক এক্স্যাক্টলি এই যে পোটেনশিয়াল ডিভাইডার যেই কাজ করেছে সেটাই, কিন্তু আমি এখানে কি আমার ইচ্ছা মতো, এখানে তো ফিক্সড রেশিওতে ভাগ হলো, আর এখানে আমি কি করতে পারি ভ্যারাই করতে পারি গ্র্যাজুয়াল যে কোনো রেশিও। স্যার এখানে তো আমি রেজিস্ট্যান্স না জানলেও লেন্থ নিয়ে তো কাজ করতে পারবো। এক্স্যাক্টলি, মানে রেজিস্ট্যান্স ধরার দরকার নাই, খালি লেন্থ নিয়ে কাজ লেন্থে কাজ করলে হয়। এটাই তো বললাম যে তুমি যেহেতু লিখছো R is proportional to L, তুমি লিখছো কি V equals to কি IR, তার মানে কি V is proportional to কি R, তার মানে সেখান থেকে আমি পাচ্ছি কি V is proportional to length, ডাইরেক্ট লেন্থ থেকে আমি ভোল্টেজ বের করতে পারি। ক্লিয়ার? তার মানে আমি এখান থেকে যেমন এখানে যে ফর্মুলা লিখেছিলাম যে এখানে লিখতে পারতাম V1/V2 equals to কি R1/R2, ঠিক একই রকম লিখতে পারি যে V1/V2 equals to কি L1/L2। ওকে, স্যার পোটেনশিওমিটার মিটারটা যদি সার্কেল হয় বা স্ফিয়ার হয়, স্ফিয়ার তো হবে না, এটা হচ্ছে এরকম করে যে সলিনয়েডের মধ্যে পেঁচানো থাকে। সার্কেল হয়, যদি সার্কেল হয় বাইরের শেপ যে কোনো তুমি যে কোনো ভাবে পেঁচাতে পারবা, এটা অ্যাডজাস্ট করে 1 মিটার লম্বা একটা জিনিস ছোট জায়গার মধ্যে মানে কম্প্যাক্ট করতে হবে।
কন্ট্রোলারের মধ্যে পোটেনশিওমিটার থাকে তো হ্যাঁ ইউজুয়ালি সার্কেল থাকে এটাই তো বললাম তোমার তোমার সামনে নিলে কেমনে বুঝে পিছনে নিলে কেমনে বুঝে ওই যে সেন্টার থেকে যে কোনো এই যে গা ঘেসে ঘেসে যাচ্ছে বলো তো বুঝছি বাট সেন্টার থেকে যে কোনো ডিরেকশনে গেলে লাইক সাপোজ পজিটিভ অফ নেগেটিভ অফ ভোল্টেজ তো সেম রিডিং দিবে না নাকি ওরা ডিফারেন্ট থিকনেস থাকে তোমার ওইগুলো ওইভাবে তৈরি করা থাকে কত হবে ওটা তোমার হচ্ছে কারেন্ট বাড়ানো তুমি যেমন যে কোডটাই দেওয়া থাকে তোমার হচ্ছে সামনের দিকে আপনি নিচ্ছেন কারেন্ট বাড়াচ্ছেন বা পেছনের দিকে নিয়ে আসেন কারেন্ট লেন্থ কমে নিয়ে আসছে তো ওটা ওইভাবে ইয়ে করা আলাদা আলাদা এখন তুমি যদি এখন মনে করো সাপোজ যেমন সিম্পল সুইচের কথা চিন্তা করো এক এক কোম্পানির সুইচ দেখতে একটা রকম এইখানে স্যার আগে এক্স্যাক্টলি তার মানে এখন আমাকে সুইচ খুলে তোমাকে ভেঙে দেখাতে হবে এখানে অ্যাডজাস্টমেন্টটা কিভাবে করা হয়েছে কিন্তু প্রিন্সিপাল সবার জন্য সেম প্রিন্সিপাল সেম আচ্ছা এবার আসে হচ্ছে তোমার সেন্সিং সার্কিট ধর আমি একটা অটোমেটিক কুলিং সার্কিট অটোমেটিক হিটিং সার্কিট যেন এখানে আমি দেখিয়েছি কি এই দেখেন একটা হিটিং সার্কিট হলে যে এটা অ্যাক্রসে ভাই যেমন তোমার হিটারটা এসি আমরা একটা টেম্পারেচার সেট করি না আগে এইভাবেই কাজ করি ধরো তুমি মনে করো হচ্ছে ফর এক্সাম্পল মানে হচ্ছে পড়াশোনা করে কিছু করতে পারো নাই একটা মুরগির খামার দিয়েছো হ্যাঁ তোমার এখন মুরগির খামার দেওয়া খারাপ কিছু না ঠিক আছে মনে করছো তুমি তো আর মনে করো হচ্ছে ব্যাটারি রিক্সা চালাচ্ছ না স্যার আমাদের বয়সী স্যার মানে আরো ছোট ছোট 15-14 বছরের পিচ্ছি পিচ্ছি ছেলেগুলো স্যার চালাচ্ছে জানেন আর কেমনি যে স্যার চালায় পিছে একটা বালিশ দেয় নিচে একটা বালিশ দেয় স্যার জিম করে এমন টাইপের ছেলেগুলো একদম গিঞ্জি এখানে উঠায় রাখে ওয়াচ টচ আনকে সবচেয়ে বড় বিষয় কি জানো এই যে অটো রিকশাকে আমরা যে উঠাতে পারছি না এটাকে যে মনে করা হচ্ছে ব্যান করতে পারছি না মানে করছে ইচ্ছে করে এটা গ্রুপ অফ পিপল এটা একটা সিন্ডিকেট কাজ করছে এটা আমাদের দেশের অনেক হার্ড ওয়ার্কিং কর্মঠ মানুষকে প্রতিবন্ধী বানাচ্ছে আর কিচ্ছু না দেখো মানে ঢাকা শহরে এখন এত বেশি পরিমাণে অটো রিকশা বেড়ে গেছে গাড়ি চালানো যায় না আচ্ছা গাড়ি দেখে রাস্তা জ্যামটা লেগে যায় গুলশানে জীবনে গুলশানে আগে জ্যাম লাগতো গাড়ির এখন গুলশানে জ্যাম লাগে অটো রিকশা উত্তরা গেলে আমি গাড়ি স্টিয়ারিং ধরে মনে করো হচ্ছে মানে মেজাজ খারাপ হয়ে যায় হর্ন দিতে মনে করে এখন তোমরা বলতে পারো যে স্যার মানে আপনি কি ওঠেন না অটো রিকশায় আমিও উঠতে তো হয় কিন্তু কথা হচ্ছে যে এতে কি হলো এই যে মানুষগুলা যারা অনেক প্রোডাক্টিভ কাজ করতো রিক্সা চালানো কোনো প্রোডাক্টিভ কাজ না এখন সে প্রোডাক্টিভ কাজ করে হয়তো মাসে 10-12 হাজার টাকা ইনকাম করতো বাট ওইটা কিন্তু আমার ইকোনমিতে মনে করো হচ্ছে ইয়ে রাখতো এবং এখন সে কি করছে এখন সে মাসে হয়তো 30,000 টাকা ইনকাম করছে বাট দেখো এই ইনকামটা হয়তো তার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কিন্তু ওভারঅল একটা নেশনের জন্য প্রোডাক্টিভ কোনো কিছু না বরং ডিস্ট্রাকটিভ ওয়ে হচ্ছে কিভাবে ডিস্ট্রাকটিভ বলতে পারো কয়দিন পরে কামানোটা না ভাই কয়দিন পরে ওই খেতে পারবে না ও নিজেই খেতে পারবে না কেন ভাই ও খেতে পারে তুমি বলতে ও কেন খেতে পারবে না জানো ও এখন 30,000 টাকা কামায় না হ্যাঁ চালের কেজি যখন 300 টাকা হবে ওর 30,000 টাকা ইকুইভ্যালেন্ট 5,000 টাকা হয়ে যাবে তুমি যেটা এখন তুমি বলতে পারছো চালের দাম বাড়বে কেন এই যে লোকগুলা যারা আগে গ্রামে গঞ্জে কৃষি কাজ করতো ফার্মিং করতো ক্যাটল ফার্ম থেকে শুরু বিভিন্ন ফার্মিং করতো কষ্ট করতো রোদে লাভ লস যেটাই হতো সব বন্ধ হয়ে যাচ্ছে গ্রামে এখন আমাদের বাংলাদেশে এমনি ল্যান্ড কম যেখানে আমাদের উচিত হচ্ছে এই ল্যান্ডে মাল্টিপল প্রোডাক্ট ফর্ম করানো সেখানে এখন গ্রামে গেলে দেখা যায় মাঠের পর মাঠ খালি পড়ে থাকে ভাই চাষাবাদ করার জন্য মানুষের জমি আছে কিন্তু জমিতে কি সে একা কাজ করতে পারবে লেবার কাজ লাগবে যার জমি আছে আমার মামারা মনে করছে এই যে 5 বছর আগেও এই তোমার প্রায় ওরা মানে মুন্সিগঞ্জে হচ্ছে আলুর জন্য বিখ্যাত বিক্রমপুর মুন্সিগঞ্জ আমরা যে বাংলাদেশে আলু খাই বেশিরভাগ আলু হচ্ছে আমাদের আলু ইম্পোর্ট করার দরকার নাই আমরা আলু এক্সপোর্ট করবো আমাদের এত আলু হয় 1 কোটি টাকার ইনভেস্টমেন্ট মানে আলুতে একটা ফসলে 1 কোটি টাকা ইনভেস্টমেন্ট তোমার কি মনে হয় কয়জন মানুষ করতে পারে 1 কোটি টাকা ইনভেস্টমেন্ট হ্যাঁ এবং এই পুরো 1 কোটি টাকা ওনার শেষ কেন আলু উঠানোর সময় লেবার পাচ্ছে না